আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তিতে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার তাগিদ। যে আমার ছেলেকে গুলি করে মারছে তার সঠিক বিচারটা আমি চাই। আমার ছেলের মতো আরো অনেক ছেলে শহীদ হয়েছে, তাদের মায়ের কলিজা সব ঠান্ডা করে দেয়। জুলাই অভ্যুত্থানে ফেনী জুড়েই আওয়ামী লীগ ক্যাডারদের হাতে দেখা যায় আধুনিক আগ্নেয়াস্ত্র। বছর পেরোলেও ধরাছোঁয়ার বাইরে অবৈধ অস্ত্রধারীরা। লালমনিরহাটের ৪ উপজেলার প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে বানের পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। দিনটি উপলক্ষে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। রংপুরে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্মরণ করেন গণঅভ্যুত্থানে জীবন দেয়া অকুতভয় বীরদের। পরে শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় র্যালি। রাজশাহীতে সিএনবি মোড়ে ৩৬ জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন গণঅভ্যুত্থানের শহীদদের। বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কোনো দিনও ভুলবে না। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যালি বের করা হয়, অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। যে প্রত্যাশা আমাদের ছিল হয়তো পুরোপুরি এখনো হয়নি, কিন্তু আমরা আশাবাদী যে আমাদের আশা পূরণ হবে। এদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে, এরকম একটা প্রত্যাশার জায়গা থেকে গণঅভ্যুত্থানের যে ফলাফল সেটা আমি মনে করি যে বাংলাদেশে আমরা জনগণ পাবো। গাজীপুরের জুলাই শহীদদের কবরে সকালে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, আত্মার মাগফিরাত কামনা করা হয় দোয়া। এছাড়া শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পালিত হচ্ছে নানা কর্মসূচি। মানিকগঞ্জের শিবালয়ে শহীদ রফিকুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন। পরে পাচুরিয়া মোড় এলাকায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এ সময় শহীদ রফিকের বাবা ছেলের হত্যাকারীদের কঠোর সাজা নিশ্চিতের দাবি জানান। ওনারা যেই উদ্দেশ্যে প্রাণ দিয়েছেন, আমাদের সকলের উচিত হবে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, বৈষম্য দূর করা, আমাদের সবার চরিত্র ভালো করে ফেলতে হবে। সঠিক বিচারটা আমি চাই এবং তার সহযোগিতা স্বৈরাচার যারা ছিল তাদের জন্য বিচার সঠিকটা পাই আমি। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে নওগাঁর দোগাছি গ্রামে শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শহীদ শ্রাবণের স্বজনরা জুলাই অভ্যুত্থানে গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। নেত্রকোনায় শহীদ রমজান আলীর কবরে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। এছাড়া যশোর, ভোলা, ঝালকাঠি সহ সারা দেশেই পালিত হচ্ছে নানা কর্মসূচি। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে বরিশাল শিল্পকলা একাডেমিতে। এ বিষয়ে আরো খবরাখবর জানাবেন আমার সহকর্মী কাউসার হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাউসার, আয়োজন সম্পর্কে জানাবেন আর জুলাই যোদ্ধারা কি বলছেন?
সোহা, আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের সকাল থেকেই নানা আয়োজন চলছে এবং সেই আয়োজনের অংশ হিসেবে এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে যারা গেল জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, সেই পরিবারের সদস্যদের নিয়ে এখানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আলোচনা সভা এবং জুলাই নিয়ে যে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেই চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। এই মুহূর্তে আসলে যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, সেই নিহত পরিবারের যারা সদস্যরা আছেন তারা কথা বলছেন, তারা তাদের সেই স্মৃতি চারণ করছেন। গেল অভ্যুত্থানে তাদের স্বজনরা যেভাবে নিহত হয়েছিলেন সেই স্মৃতিগুলো চালন করছিলেন এবং তারা বলছেন যে এক বছরেও এখন পর্যন্ত সেই তারা যে দৃশ্যমান বিচার, তাদের স্বজনদের যে হত্যা করা হলো সেই দৃশ্যমান বিচার শুরু হয়নি এবং তারা সেই বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের জীবন দশায় তারা সেই বিচার দেখে যেতে চান এবং তারা এটাও বলছেন যে এখন পর্যন্ত যারা অনেক শহীদ পরিবার রয়েছে তাদেরকে খবর নেওয়া হচ্ছে না। সেই শহীদ পরিবারগুলো বা যারা আহত হয়েছেন সেই আহত পরিবারগুলোর যাতে সরকারের পক্ষ থেকে খবর নেওয়া হয় এবং তারা বলছেন যাতে যারা শহীদ পরিবারগুলো রয়েছে বা যারা আহত নিহত রয়েছে তাদের নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয় সেই দিকটিও আসলে দেখার কথা বলছেন। এবং এখানে সংবর্ধনা শেষে কিন্তু শুধু জেলা প্রশাসনের আয়োজনে নয়, বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে কিন্তু সারাদিন ব্যাপী নানা কর্মসূচি রয়েছে। ধন্যবাদ কাউসার যোগ দেওয়ার জন্য। জুলাই ঘোষণাপত্রের আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে বিশেষ ট্রেন। ভোর ৫টা ৪৫ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি ছেড়ে যায়। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ভোরের আলো ফোটার আগেই স্টেশনে আসতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ ছাত্র জনতা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ এই ট্রেনটিতে রয়েছে ১১টা বগি, মোট আসন সংখ্যা ৫৪৫টি। এদিকে চট্টগ্রাম থেকে ৭টা ১৫ মিনিটে ১৬টি বগি নিয়ে ছাড়ে বিশেষ ট্রেনটি। ৪টি স্টেশনে থেমে ছাত্রদের নিয়ে দুপুর ১টা এটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রেন ছেড়ে আসে রাজশাহী থেকেও। জুলাই আন্দোলনের সময় রাজপথে একদিকে যেমন ছিল ছাত্র জনতার ঢল, অন্যদিকে তাদের দমাতে মাঠে ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ফেনী জুড়ে সেসব ক্যাডারদের হাতে দেখা গিয়েছিল অত্যাধুনিক অস্ত্র, যেগুলো দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতাকে। ভয়াবহ দিনগুলোর কথা মনে করে এখনও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ১ বছর পেরোলো, কিভাবে আধুনিক সেসব অস্ত্র এসেছিল সন্ত্রাসী বাহিনীর হাতে, সে প্রশ্নের কোনো উত্তর নেই পুলিশের কাছে। দল বেঁধে অত্যাধুনিক অস্ত্র হাতে চলছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মহড়া। ছাত্র জনতাকে দেখা মাত্রই ছোড়া হচ্ছে গুলি। এই দৃশ্য ঠিক ১ বছর আগে ঘন ঘনই দেখতে হয়েছে ফেনীবাসীকে। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা ডাক পুরো সময় জুড়েই ফেনীর রাজপথে সক্রিয় ছিল ছাত্র জনতা। তাদের দমাতে সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী সন্ত্রাসীরাও। তৎকালীন এমপি নিজাম হাজারী নিজেও যোগ দিয়েছিলেন অস্ত্রের মহড়ায়। শুধু একদিনের ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ১০ জন। আন্দোলন আমাদের চলতেছিল, একটা পর্যায়ে এসে সন্ত্রাসী বাহিনীরা গুলি নিয়ে কমান্ডো কায়দায় মুভির মতো করে অনাহারে যে গুলি করা শুরু করছে, গুলি বর্ষণ শুরু করছে আমাদের মাথা, বুক, মানে আমাদের ভাইদেরকে আশপাশে দেখে মানে যে পরিস্থিতিগুলো, বিভীষিকাময় পরিস্থিতিগুলো বলার মতো না। মহিপালে তখন ছাত্র জনতারা দুপুরে জোহরের নামাজটা আদায় করছিল। এই সময় হঠাৎ করে নিজাম হাজারীর নির্দেশে সরাসরি নিজাম হাজারী তার দলবল নিয়ে অস্ত্রশস্ত্র সহ একদল সন্ত্রাসী নিয়ে তারা সেখানে আমাদের ভাইদের উপর গুলি চালায়। শহরের প্রায় প্রতিটি পয়েন্টে নিরস্ত্র ছাত্রদের উপর নৃশংসতা চালানো হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথেও আওয়ামী হামলার মুখে পড়তে হয়। এই যে আমাদের এই জায়গাগুলোতে আমাদের ভাইদের রক্ত পড়েছিল, আমাদের ভাইরা পড়েছিল, কিন্তু আমরা তাদেরকে ধরার মতো আমাদের সুযোগ পর্যন্ত ছিল না। তারা এমনভাবে নির্বিচারে গুলি করেছে। যখন তারা গুলি করে তো তাদের গুলি তো আমরা প্রতিরোধ লাঠি দিয়ে তো আর প্রতিরোধ করা যাইতেছে না। তো আমরা যখন ফিসে পড়ি, মানে ফিসের দিকে এগিয়ে আসি, তারা গুলি করতে করতে সামনের দিকে আসে এবং ককটেল মারে। খুনিরা শুধু হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি, দ্রুত মরদেহ দাফন করতে নিহতদের পরিবারকেও চাপ দেয় তারা। এমনকি জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদের মাইকেও প্রচার করতে বাধা দেয়া হয়। মহিপালে যখন আমাদের আহত ভাইরা ওদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল,
তখন ওই হাসপাতালের মধ্যেও যুবলীগ যারা আছে, ছাত্রলীগ যারা আছে, তারা ওই জায়গাটাতেও হামলা করছিল। ওরে হসপিটালে আনার জন্য ফেনীতে সদরে নেওয়া যাওয়ার জন্য মানে চাইছিল আর কি, ওখানেও বাধা। তারপরে ওরা দাগন ভুঁইয়াতে মানে সদরে নেওয়ার পথে বেকের বাজারেও বাধা দেয়। মসজিদের মাইকে বলা যাবে না, এটা বলার নিষেধ আছে। এই যে এখানে শহীদ হয়েছে, জানাজা আছে, ওটাও নিষেধ করা হয়েছে আমাদের এলাকায়। একবার আমারে টান দেয়, একবার ওরে উঠায় ফেলে, ভয়ঙ্কর অবস্থা। চতুর্পাশ ঘিরে ফেলছে, পুরা বাসা ঘেরাও করে ফেলছে। মোবাইল যাত্রার থেকে মোবাইল নিচ্ছে, আমার ছেলের বন্ধুদেরকে ধাক্কা দিচ্ছে। জেলা জুড়ে অত্যাধুনিক অস্ত্রের এমন তাণ্ডবের পেরিয়েছে 1 বছর, এখনো গ্রেপ্তার হয়নি খুনের নির্দেশদাতারা, উদ্ধারও হয়নি কোনো ভারী অস্ত্র। কিভাবে সেসব মরণাস্ত্র এলো সন্ত্রাসীদের হাতে, সেই প্রশ্নেরও সদুত্তর নেই পুলিশের কাছে। আমরা টোটাল এ যাবৎ 7টি অস্ত্র উদ্ধার করেছি, তার মধ্যে 4টা আমাদের মামলা রেকর্ড করেছি এবং 4টা মামলা আমরা অভিযোগপত্র দাখিল করেছি কোর্টে ইতিমধ্যেই। আর বাইরে থেকে আমরা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আরো 3টি আমরা অস্ত্র উদ্ধার করেছি। সেই অস্ত্রগুলো আমরা যথাযথ প্রক্রিয়া আমরা জব্দ তালিকা করেছি, তালিকা তৈরি করে আমরা আমাদের এই মামলার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সব খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। জুলাই আন্দোলনে উত্তাল ছিল সাতক্ষীরা। গুলি চালিয়ে ও লাঠি পেটা করে আন্দোলন দমনের সর্বোচ্চ চেষ্টা করেছিল পুলিশ। হামলা চালিয়েছিল ছাত্রলীগও, তবে দমানো যায়নি শিক্ষার্থীদের। বাধ্য হয়েই পিছু হটে পুলিশ ও ছাত্রলীগ। বছর না পেরোতেই আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ, হতাশার সুর। আমাদের এই এক দফা এবং এক দাবি নিয়ে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা গণপদযাত্রা করব। 24-এর 13 জুলাই ভয় শঙ্কা কাটিয়ে সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় নির্দেশনায় সাতক্ষীরায় পদযাত্রার ঘোষণা দেন শিক্ষার্থী ইমরান হোসেন। পরদিন থেকে উত্তাল জেলার রাজপথ। গণ অভ্যুত্থান পরবর্তী গেল 1 বছরে প্রত্যাশা আর প্রাপ্তিতে সন্তুষ্ট নয় আন্দোলনে নেতৃত্ব দানকারী এই শিক্ষার্থী। গণঅভ্যুত্থান পরবর্তী আমরা যে আশাটা করেছিলাম, আমরা সেটার থেকে খুবই অসন্তুষ্ট। পূর্বে যেমন চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, তারপরে বিভিন্ন অপকর্ম করেছে, সুপারি বাণিজ্য, পথ বাণিজ্য, এই যেগুলো করেছে, ঠিক বিপ্লব পরবর্তীতে আমরা এটাই দেখেছি। 16 জুলাই শহরের নারকেলতলায় শিক্ষার্থীদের মিছিলে হামলার চেষ্টা। পরদিন লাঠিসোঁটা নিয়ে চালানো হয় হামলা। পাল্টা প্রতিরোধে পিছু হটে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলার রাজপথ চলে আসে শিক্ষার্থীদের দখলে। আন্দোলনে জয়ী হতেই সেদিন ঝুঁকি নেন বলছেন শিক্ষার্থীরা। আমরা চাইছিলাম যে নতুন একটা বাংলাদেশ, এমন বাংলাদেশ যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। যখন আমাদের উপর হামলা করে তখন আমরা সাহসিকতা সেটাকে প্রতিরোধ করি। আমরা ভাবছিলাম যে এটা যদি প্রতিরোধ করতে না পারি তাহলে আমাদের আন্দোলনটা সফল হবে না। 18 জুলাই সকাল থেকেই পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। থানার সামনে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়ে গুলি, তবে দমানো যায়নি। সরকার পতনের বছর পার হলেও শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের স্বভাব এখনো বদলায়নি। তবে সাধারণ মানুষ বলছেন ভালো আছেন তারা। 17 বছর যেভাবে নির্যাতন চালিয়েছে, ঠিক 24-এর পরে হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। স্বৈরাচারের দোসররা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে যে দেখে নেব তোরে, অথচ আমাদের পুলিশ প্রশাসন এখনো নীরব। সবার মনে আশা পূরণ হয়েছে, তাহলে আমার না। ছাত্রদের নেতৃত্বে এসেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। দলে ছাত্র জনতার ব্যাপক সাড়া পাওয়ার কথা জানালেন দলের এই নেতা। বিগত জীবনে যেগুলো দলগুলো দেখছি, আজকে 3-4 মাসের একটা দলের এত সাপোর্ট, এত ভালোবাসা, এত মানুষের আশা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আমাদের কাছে, এটা অন্য দলে আশা করা যায়নি। জুলাই আন্দোলনের কেন্দ্র ছিল এই খুলনা রোড মোড়। সাতক্ষীরার আসিফ হাসান ঢাকায় পুলিশের গুলিতে নিহত হওয়ার পর মোড়টিকে আসিফ চত্বর নামকরণ করে শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশের যে স্বপ্নে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, হতাশা কাটিয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সবাই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
শরীয়তপুরের জাজিরায় আবারও পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি দোতলা মসজিদ। সকালে উপজেলার নাওজোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় হঠাৎ ভাঙন দেখা দেয়। সাথে সাথে হেলে পড়ে মসজিদ ভবনটি। কিছুক্ষণ পরই বিকট শব্দে বিল্ডিংটি ভেঙে পড়ে। এদিকে ভাঙন বৃদ্ধি পাওয়ায় উপজেলার অন্তত 600 পরিবার এবং একটি বাজারের 200টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমেছে। বাড়িঘর থেকে নেমে যাওয়ায় বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তিস্তাপাড়ের কৃষকরা। 450 হেক্টর আমন খেতে পানি ঢুকে নষ্ট হয়েছে চারা। পানির নিচে তলিয়ে গেছে শাকসবজির ক্ষেত। তবে আবহাওয়া অফিস জানায় গতকাল রাত থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমায় ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা উপজেলার সিন্দুরনা, জাওয়াবাড়ি, গড্ডিমারি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, আদিতমারি উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করছে। গেল রোববার দুপুর থেকে নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে 4 উপজেলার 20টি গ্রামের কমপক্ষে 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে।